বাংলাদেশ সরকারের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ থেকে অপহৃত ব্যক্তিরা যাদেরকে অপহরণ করা হয় বা গুম করা হয় তারা কিভাবে ভারত যায়, কিংবা তাদেরকে কিভাবে ভারত পাওয়া যায়, কিংবা বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় তাদেরকে পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই মনে আছে, বিশেষ করে বিএনপির অন্যতম নেতা সালাউদ্দিন আহমেদ, সম্ভবত চট্টগ্রাম অঞ্চলের একজন নেতা, সাবেক মন্ত্রীও ছিলেন। তাকে ভারতের শিলংয়ে পাওয়া গিয়েছিল। তিনি বাংলাদেশ থেকে গুম হয়েছিলেন যখন বিশেষ করে বলা চলে যে বিএনপির একটা বড় আন্দোলন চলে। আর তিনি যখন বিশেষ করে যেটা বিএনপির বড় বড় নেতারা যখন একটু লুকোচুরিতে ছিল বা অনেকে পালিয়ে পালিয়ে ভিডিও বার্তার মাধ্যমে মেসেজ দিত, মিডিয়াতে একটু কথা বলতো, তো হ্যাঁ, সালাউদ্দিন আহমেদ ওরকম একটি সময়ে যে বিএনপির আন্দোলনের সময় তিনি নিখোঁজ হন। তারপর দীর্ঘদিন পরে দেখা গেল যে তিনি ভারতের তার খোঁজ মিলল। তো নিশ্চয়ই আহ, তিনি একজন মন্ত্রী ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তাকে সাদা পোশাকধারী, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলা হয়েছে যে তারা তাকে তুলে নিয়ে গেছে। তো সালাউদ্দিন আহমেদ নিশ্চয়ই এমনি এমনি ভারত চলে যায়নি। আর তিনি যদি পালিয়ে যেতেন, বিএনপির অ্যাডভাইজার ছিলেন সম্ভবত হাওয়া ভবন, বিএনপির সবচেয়ে সময় আলোচিত কেলেঙ্কারির হাওয়া ভবনের অন্যতম একজন লোক যে হারিস চৌধুরী, যেটা আমরা দেখেছি যে তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন অন ইলেভেনের সরকারের সময়। তো সালাউদ্দিন আহমেদ সে ধরনের নেতা মনে হয়নি, বা তিনি পালিয়ে গেলেও সেটা দেশের মানুষ জানতো। কিন্তু তিনি যে প্রক্রিয়ায় ওখানে পাওয়া গেছে তাকে, সেটি নিয়ে কিন্তু অনেকের মনে সন্দেহ হয়েছে। আর আজকে যে কথাগুলো এই বিএনপির রেফারেন্সটা টেনে আনছে, এখানে আমি বিএনপি করি না, আমি বিএনপিকে সাপোর্টও করি না, বাট বাস্তবতার সাথে রিলেট করার জন্য যে তারপরে দেখেছেন যে বিএনপির অসংখ্য নেতাকর্মী বিশেষ করে গুম খুনের শিকার হয়েছে। কেউ কেউ যেটা বলে যে আল্লাহর অশেষ রহমতে ফিরে এসেছে, কেউ কেউ কোথায় আছে সেটা বিএনপির নেতাকর্মীরাও জানে না, কিংবা এদেশের মানুষও জানে না। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, তারা তো এই দেশের নাগরিক, এই দেশেরই মানুষ, এই সমাজেরই মানুষ। ভিন্ন মতের রাজনীতি করার কারণে আমরা যে তাদের উপরে নির্যাতন নিপীড়ন মেনে নেব, তাদের বিরুদ্ধে কোনো অন্যায় হলে প্রতিবাদ করব না, সেটা একটা মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। এটা একটা পশুর বৈশিষ্ট্য, একটা অমানুষের বৈশিষ্ট্য, যে মানুষের দুঃখে যদি মানুষের মন না কাঁদে, মানুষের বিপদে যদি আরেকজন মানুষ দেখেও তার পাশে না দাঁড়ায়। সেজন্য আমরা বলছি যে আজকে এটা কোনো বিএনপির স্পেসিফিক বিষয় না, আমরা বলছি যে বাস্তবতা যেটা হচ্ছে আর কি। যে তারপরে দেখা গেল যে ধরেন বিএনপির আরেক প্রভাবশালী নেতা ইলিয়াস আলী, বিএনপি এবং আওয়ামী লীগ অবশ্যই যেটা কিছু গুন্ডা মার্কা নেতা থাকে, ডন মার্কা নেতা থাকে, যারা বিভিন্ন এলাকাকে নিয়ন্ত্রণ করেন। সুতরাং সেটি তো অস্বীকার করার ওয়ে নেই। যেমন আমরা দেখি যে আলোচিত বলেন নানা কারণে, যেমন ফেনীর জয়নাল হাজারি বলেন, নারায়ণগঞ্জের শামীম ওসমান বলেন, তো ইলিয়াস আলীও সেরকম একজন নেতা বিএনপি, তার ওইদিকে আওয়ামী লীগ আর এদিকে বিএনপির। তো সেই ইলিয়াস আলীকে সোনারগাঁ হোটেল থেকে বের হওয়ার পথে সিসিটিভির ক্যামেরায় দেখা যাচ্ছে তার ড্রাইভার সহ তাকে তুলে নিয়ে গেছিল। তো আজ পর্যন্ত আর আমাদের সরকারি আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সরকারের তরফ থেকে সেটার কোনো সুরাহা করতে পারেনি বা কোনো খোঁজ মেলেনি। এখন এই ঘটনাগুলো বলছি এই কারণে যে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সাংবাদিক কাজল নামে একজন ব্যক্তি, তিনি তার অফিস থেকে বের হওয়ার পথে অপহরণের শিকার হয়েছিলেন বা গুম করেছিল তাকে কিছু একদল লোক। কারা তাকে গুম করেছে বা অপহরণ করেছে দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে, কাদের এত বড় শক্তি সাহস, সেটি নিশ্চয়ই আপনার আমার অজানা নয়। তো তিনি অফিস থেকে বের হওয়ার পথে অপহৃত হয়েছিলেন। তারপর দীর্ঘ প্রায় 54 দিন না 55 দিন, মানে 50 দিনের উপরে চলে গেল, সব মহল থেকে একটা প্রতিক্রিয়া আসলো। তারপরে আমরা দেখলাম তাকে বেনাপোল
সীমান্তে পাওয়া গেল। এবং খুবই হাস্যকর বিষয় যে যেখানে এটা একটা সারা বাংলাদেশের একটা আলোচিত ঘটনা, এই সাংবাদিক কাজলের নিখোঁজ পেপার পত্রিকা বলেন বা সব জায়গায় বলে আলোচনা হয়েছে, তারপরেও তাকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়েছিল। কত ফানি একটা বিষয়। আইনকে, এদেশের আইনকে, সংবিধানকে কতটা হাস্যকর জায়গায় আজকে নিয়ে এসেছে আমাদের এই সরকার। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কথা তো আর বলার অপেক্ষা রাখে না। বিচার বিভাগ বলেন, নির্বাহী বিভাগ বলেন, সেগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। সেগুলো তো আমরা বাস্তব অবস্থায় থেকে দেখি, অসংখ্য প্রমাণ আমাদের চোখের সামনে আছে। তো যেটা বলছিলাম যে তারপর তাকে যে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করলো, তারপরে সেই মামলায় তার জামিন হলো, তারপরে আবার তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার দেখানো হলো। ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলা, সেই মামলাটা ছিল আমাদের যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর তার সহকারী, তার পিএস হিসেবে কাজ করেছেন, সহকারী হিসেবে, যে মাগুরার বর্তমান এমপি সাইফুজ্জামান শেখর, সাবেক ছাত্রলীগ নেতাও, তাকে জড়িয়ে একটা সংবাদ এই সাংবাদিক কাজল প্রকাশ করেছিলেন। সংবাদটি ছিল যে পাপিয়া, আমাদের দেশে যে এই যে পাপিয়া ক্যাসিনো সম্রাটরা, এই ঘটনাগুলো যখন খুব মুখরোচক একটা খবর হলো মিডিয়ায়, জনগণ খুব উৎফুল্ল হলো যে সরকার বীর বাহাদুর তাদের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তাদের ক্যাসিনো সম্রাটদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সরকার তো বেশ ভালো কাজ করতেছিল। তো সেই পাপিয়ার ডেরায় বা পাপিয়ার পাপের সাম্রাজ্যে যাদের যাতায়াত ছিল, যাদের সহযোগিতায় পাপিয়া তার পাপ কর্ম চালাতো, সেরকম কিছু তথ্য গোয়েন্দা সংস্থার কাছে ছিল এবং কিছু সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, সেখানে এমপি, মন্ত্রী, আইন শৃঙ্খলা বলেন বা আপনার সরকারি পদস্থ কর্মকর্তাদেরও পাপিয়ার ডেরায় যাতায়াত ছিল এবং পাপের সাম্রাজ্যে তাদেরও যাতায়াত ছিল। তো সেটা নিয়ে নিউজ প্রকাশ করেছিল দৈনিক মানব জমিন। সেখানে সাইফুজ্জামান শেখর তিনি জড়িত ছিলেন কিনা আমরা তো জানি না, সরকার পক্ষ থেকে সেটা বা যারা আইন শৃঙ্খলা বাহিনী, যারা পাপিয়াকে জিজ্ঞাসাবাদ করা ছিল, এত লুকোচুরি কেন করা হবে? কারা যে মুখরোচক টোপ দেন যে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা জড়িত ছিল, এমপি, মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন যে সরকার অমুক অমুক মন্ত্রী জড়িত, অমুক অমুক দায়িত্বশীল ব্যক্তিরা জড়িত, সেই কথাগুলো কিন্তু কখনোই বলে না আইন শৃঙ্খলা বাহিনী। জাস্ট মুখরোচক কথা ছেড়ে দেয় জনগণকে স্যাটিসফাই করার জন্য, যে আমরা ধারণা করতেছি অমুকে অমুকে জড়িত থাকতে পারে, এর পিছিয়ে রাঘব বোয়ালরা জড়িত থাকতে পারে, স্পেসিফিকভাবে বলে না। তো সেই যেটা সেখানে সেই সাইফুজ্জামান শেখর তাকে নিয়ে সংবাদ পরিবেশন করেছিল যে তার পাপিয়ার ডেরায় যাতায়াত ছিল বা তার সহযোগিতা ছিল। তো সে কারণে তিনি ক্ষুব্ধ হয়েছেন বা তিনি সম্মানহানি বোধ করেছেন, সেজন্য তিনি একটি মামলা করেছেন এই কাজলের বিরুদ্ধে এবং দৈনিক মানব জমিনেরও এডিটর বা সম্পাদকের বিরুদ্ধেও। সেই মামলায় তাকে, এই কাজলকে গ্রেপ্তার করা হলো। তো কাজল যখন নিখোঁজ হয়, আইনের যদি কেউ ভুক্তভোগী হয়, আইনের আশ্রয় নিতে পারে, সে মামলা করতে পারে অবশ্যই। সেই ক্ষেত্রে কাজল কেন, যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা যাই বলেন, যে কেউই দোষী যদি হয় আইনের চোখে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, সাংবাদিকের কে গ্রেপ্তারও করা যেত। কিন্তু এই যে একটা রহস্য, এই যে একটা আমরা ঘটনার সিকোয়েন্স দেখলাম যে অপহরণ করলো, তারপরে খবর নাই, তারপরে ইন্ডিয়ান বর্ডারে, তারপরে সেখান থেকে গ্রেপ্তার হলো। হাস্যকর বিষয় যে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে, তারপরে চূড়ান্ত নাটক যেটা দেখলাম যে সেই প্রধানমন্ত্রীর সহকারী সাইফুজ্জামান শেখরের মামলায় আবার এই সাংবাদিক কাজল গ্রেপ্তার হলো। তো এটার সাথে রিলেশনটা এ কারণেই বিএনপির নেতাদের গুম হওয়া, নিখোঁজ হওয়ার প্রসঙ্গটা টেনে আনলাম, যে অনেকে মনে করেছিলেন যে বিএনপি নেতাকর্মীরা যে তারা রাজনৈতিক কারণে হয়রানির শিকার হচ্ছে। আমরা সেটা নিয়ে কথা নাই বলি, এটা একটা রাজনৈতিক বিষয়। বিএনপি কিংবা আওয়ামী লীগ
রাজনৈতিক বিষয়ের বাইরেও আমরা তো কিছু দেশের গতানুগতিক আইনের ধারায় মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার, সেইগুলো নিয়ে তো আমাদেরকে কথা বলতে হবে। সেটা যদি লঙ্ঘিত হয়, সেটা যদি একজন নিম্ন সমাজের স্তরের মানুষের ক্ষেত্রেও হয়, সেটা নিয়ে অবশ্যই মানুষ হিসেবে আমাদের প্রতিবাদ করা দরকার। তো আমরা বিশ্ববিদ্যালয়ে একটা চিত্র দেখেছিলাম, যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে কোনো ছেলেকে ছাত্রদল কিংবা শিবির বলে পিটানি তো মানে ফরজ ছিল। এমনকি অনেক ক্ষেত্রে তো মেরে ফেলাটাও তো জায়েজ হয়ে গেছে দেশে। সেটা তো বুয়েটের ছাত্র আবরার ফাহাদের ঘটনায় আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে যারা হলে থাকে বিশেষ করে, তারা তো রাজনৈতিক বলা চলে যে একটা লেজুর ভিত্তির মধ্যেই হলে আছে, রাজনৈতিক দাসত্বের মধ্যেই হলে আছে। সুতরাং মনে প্রাণে চাইলেও তারা অনেক সময় প্রতিবাদ করতে পারে না। তো সে কারণে অনেকে, বিশেষ করে কোনো ছেলেকে যদি শুনেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়, আমি বিশেষ করে ছাত্রাধিকার পরিষদ করার আগে কিংবা ডাকসুর বিপি হওয়ার আগে কিংবা কোটা সংস্কার আন্দোলন করার আগে, যেটা ফ্র্যাঙ্কলি আমার ওই সাহস ছিল না তখন যে ওই প্রতিবাদ করা। চোখের সামনে দেখেছে অসংখ্য ছেলেকে ছাত্রদল শিবিরের ব্লেম দিয়ে, এমনকি তারা অনেকে ছাত্রলীগ করতো কিংবা ছাত্রলীগেরও ছিল, তাদেরকে মেরে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে, অন্যায়ভাবে পুলিশে দিয়েছে। এবং শুধু ছাত্রলীগ নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত এই হীন কাজের সাথে জড়িত ছিল, যে তাদের ছাত্রদেরকে মেরে পুলিশে দিয়েছে যে তারা শিবির করে, এই ব্লেম দিয়ে। এদেশে যদি শিবির করা অন্যায় থাকে, জামায়াত যদি নিষিদ্ধ হয়, সেটা আমরা বারবার বলছি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক। সেটাকে কেন রাজনৈতিকভাবে ট্রাম্প কার্ড খেলার জন্য আওয়ামী লীগ জিয়ে রাখছে? আওয়ামী লীগ 13 বছর ক্ষমতা থাকার পরেও তারা যুদ্ধাপরাধীদের বিচার করছে। জামাত যদি এদেশের জন্য হুমকি হয়ে থাকে, শিবির যদি দেশের জন্য হুমকি হয়ে থাকে, রাষ্ট্রীয় আইন করে সরকার নিষিদ্ধ করুক। সরকার বাহাদুর সেটা করতেছে না, কারণ স্পষ্টত সরকারি দল ভেতরে ভেতরে টোপ দিচ্ছে যে জামাত শিবিরকে যে তোমরা আমাদের সাথে আসো, আমরা তোমাদের প্রোটেকশন দেবো, না আসলে সাইজ করবো। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সেটা তো আমরা বিভিন্ন সময় সরকারের খুব উচ্চ পর্যায়ের ব্যক্তিদের মন্তব্য শুনেছিলাম যে স্বাধীনতা বিরোধীরাও তাদের দলের সদস্য হতে পারবে। মানে স্বাধীনতা বিরোধীদের সন্তানরা, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল তাদের সন্তানরা, কারণ তারা মনে করেছে তাদের সন্তানরা তো তাদের অপকর্মের দায়ভার নেবে না, সেটার জন্য তারা জড়িত নয়। সেটা কথাটা যৌক্তিক। কিন্তু আমরা বলছি সরকার এখানেই রাজনৈতিক ট্রাম্প কার্ডটা খেলে যাচ্ছে, যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলণ্ঠিত করেছে। মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন সমাজ গড়া, সেটাকে আজকে পেচিন সাম্য মানবিক মর্যাদাকে আছে ডাকসুর বিপি হিসেবে ক্ষমতাসীন দলের কাছে 10 বার ক্ষমতাসীন দলের গুন্ডা পান্ডাদের হাতে হামলার শিকার হয়েছি। ন্যায় বিচারের কথা বলেন, একটা পাসপোর্ট পাইনি এখন পর্যন্ত প্রায় 1 বছর ধরে। কোথায় ন্যায় বিচার? আর সাম্য মানবিক মর্যাদা কিংবা সামাজিক সুবিচার বলেন, সুবিচারটা তো কি সেটা তো দেখতেই পাচ্ছেন। তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো এটা বলছি যে এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার ভূলণ্ঠিত করেছে, মুক্তিযুদ্ধের চেতনার মূল আঘাতে তারা আঘাত করেছে। আজকে দেশে মানুষের ভোট ছাড়া দীর্ঘ এই 2টা টার্ম ক্ষমতায় থেকে মানুষের মূল্যবোধের সাথে তারা বেইমানি করেছে, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মানিত করেছে। আর তারা গর্বের সহিত বলে যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে, জনগণ তাদেরকে নির্বাচিত করেছে, এই ধরনের প্রহসনমূলক কথাবার্তা বলছে। সে কারণেই বলছি যে জনগণের প্রতি আমার প্রশ্ন, যে এই যে আমাদের ভোট চোরেরা, যারা আমাদের ভোট কেড়ে নিল, দেশ থেকে গণতন্ত্রকে এখন নির্বাসনে পাঠানোর একটা ব্যবস্থা করলো, দেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত হয়ে যাচ্ছে, যেখানে চায়নার মতো ওয়ান পার্টি স্টেটে আমরা যেটা বলছি যে মনে হচ্ছে যেটা সেই ওয়ান পার্টি স্টেটের দিকে যাচ্ছে, একজন ব্যক্তিকেই গ্লোরিফাই করা হচ্ছে একটা দলের। আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার রেসপেক্ট আছে, শ্রদ্ধা আছে, সেটা গণভবনে গিয়ে পা ছুঁয়ে সালাম করেছি, কারণ তিনি একজন নারী, একজন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, তার নারী মায়ের জাত। আমি কম্পেয়ার করেছি যে তার মধ্যে মাতৃত্বের প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। এটা নিয়ে অনেকে ক্রিটিসাইজ করেছেন, নানাভাবে কথা বলেছেন, সেটা তাদের বিষয়। বাট আমি আমার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যেখানে যতটুকু সম্মান পার আমি ততটুকু সম্মান করব। তাই বলে যেটা সরকারের তো একজন ব্যক্তি একটা সরকার চালাতে পারে না, একটা দল একজন ব্যক্তি চালাতে পারে না, সেখানে একজন ব্যক্তিকে কেন গ্লোরিফাই করা হচ্ছে? রাজনৈতিক দলগুলোতে অবশ্যই সেটাই হয়ে থাকে, কারণ বিএনপিতেও তো একজন নেত্রীকেই গ্লোরিফাই করা, আওয়ামী লীগে একজন নেত্রীকে গ্লোরিফাই করা, জাতীয় পার্টিতে এই যে হাস্যকর রাজনীতি, এই যে মূর্খদের, শিক্ষিত মানুষরা মূর্খদের মতো রাজনীতি করে। কোথায় আজকে
বাইরের দেশগুলো দেখেন, কোন দেশে এরকম আছে যে এক ব্যক্তিকেই তেল মারা, এক ব্যক্তি নির্ভরই সব কিছুতে পরিণত করা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক অবস্থা। এবং সরকারের কাছে এই প্রশ্নটা যে আজকে যে আমরা এই যে বাংলাদেশের বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন প্রতিবাদী মানুষ, বিভিন্ন অ্যাক্টিভিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট, বিভিন্ন অ্যাক্টিভিস্ট, তারা বিভিন্ন সময় বলেছেন যে বাংলাদেশে অসংখ্য ভারতীয় গোয়েন্দা সংস্থা কাজ করে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। ইভেন এমনও কথা আছে যে বাংলাদেশের সরকারি বিভিন্ন সংস্থা কিংবা অধিদপ্তরে বিভিন্ন লোক রয়েছে যারা ভারতের হয়ে কাজ করে কিংবা ভারতের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে। সেটার সত্যতা কতটুকু সেটা সরকার খতিয়ে দেখবে, এবং কিছু তথ্য প্রমাণ তো অবশ্যই আছে, এটা তো অস্বীকার করার ওয়ে নাই। যারা ক্ষমতায় থাকেন, বিএনপি অতীতে ছিল, আওয়ামী লীগও অতীতে আছে বা এখন আছে, এরা বিদেশি শক্তির সাপোর্ট ছাড়া, বিদেশি দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিদেশি শক্তির সাথে আপোষ না করে এরা ক্ষমতায় থাকতে পারে না। আপোষ করেনি আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, সে কারণেই তাদেরকে খুন হতে হয়েছিল। ৭৫-এর পরিণতিকে যারা শুধুমাত্র যদি জিয়াউর রহমানকে দায়ী করে থাকে, সেটা হচ্ছে রাজনৈতিক স্ট্যান্ডের কারণে এটা দায়ী করা হয়ে থাকে। আমি বলছি না যে জিয়াউর রহমানের কোনো দায় নাই, সেখানে জিয়াউর রহমানের দায় থাকতে পারে, কারণ যেহেতু বঙ্গবন্ধু হত্যার পরে তার দল সরকার গঠন করেছে, সুতরাং বঙ্গবন্ধু হত্যার বিচার না করলে সেখানে তাদের দায় থাকতে পারে। তবে বঙ্গবন্ধু হত্যা কিংবা জিয়া হত্যা শুধুমাত্র দেশীয় কোনো রাজনৈতিক বিষয় ছিল না, ইন্টারন্যাশনাল বিষয় ছিল। কারণ যখন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির নেতা জিয়াউর রহমান যখন এশিয়াকে সংগঠিত করার জন্য যখন সার্ক গঠন করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মুক্তিযুদ্ধের স্বার্থবাদী আমরা বলবো যে শক্তি, সেই ভারতের মুখের উপর যখন কথা বলে, যে যখন ইন্দিরা গান্ধী বলেছিলেন যে জিয়াউর রহমানকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে না যাওয়ার জন্য, তখন তিনি গিয়েছিলেন, কারণ তিনি দেশের জন্য যেটা ভালো তিনি সেটা করেছিলেন। এবং এয়ারপোর্টে নেমে তিনি যখন বলেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে যে আপনার সৈন্যদেরকে কবে আমাদের দেশ থেকে নেবেন, এরকম একটা সাহসী উচ্চারণ, এটা তো আমাদের ইতিহাসবিদরাই বলে যে ভারত, আমরা এটা স্পষ্টভাবে এখনকার প্রেক্ষাপটে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে ভারত এদেশের মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে, সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু একটা কথা গ্রামে প্রচলিত আছে যে লাভে লোয়ার বোঝা বায়, অলাভে তুলার বোঝাও বায় না। তো ভারত স্পষ্টত আমরা এখন যেটা মনে হচ্ছে যে ভারত তাদের স্বার্থে বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, যে পাকিস্তান থেকে বাংলাদেশকে ডিভাইডেড করতে পারলে তাহলে তাদের জন্য তো একটা, কারণ পাকিস্তান তো তাদের চিরশত্রু, একটা প্লাস পয়েন্ট। সাথে মানবিক দিক কিছু আছে, অবশ্যই আমরা মনে করি যে তাদের মানবিক জায়গাও রয়েছে, এদেশের মানুষের প্রতি তাদের একটা শ্রদ্ধাবোধ ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের পর কি দেখেছি যে ভারতের শোষণ প্রতিনিয়ত দেখেছি আমরা। আজকে যে আমাদের দেশে একটা জগদ্দল সরকার যারা দেশ পরিচালনা করছে, যে ভোটারবিহীন অবৈধ সরকার, যারা অবৈধভাবে জনগণের ক্ষমতায় আছে, একমাত্র ভারতের সমর্থনে তারা ক্ষমতায় আছে। সুতরাং এই ভারত, আমরা যেটা বলছি যে ভারতের জনগণের সাথে এদেশের জনগণের সম্পর্ক আছে, কিন্তু এদেশের জনগণের স্বার্থকে বিকিয়ে দেবে, ভুলণ্ঠিত করবে, তাদেরকে সাপোর্ট দিবে ভারত, তাহলে তো বুঝতে হবে যে ভারত কখনোই নিজের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থের জন্য নয়, তাদের নিজেদের ক্ষমতায় কিংবা তাদের স্বার্থের জন্য তারা সাপোর্ট দিচ্ছে। ঠিক একইভাবে এটা বলছে যে বিএনপি কিংবা আওয়ামী লীগ বিশেষ করে তারা সবসময় একটা দেশকে, বিশেষ করে পরাশক্তি বা বহি বিশ্বের যারা শক্তি, তাদেরকে মেনটেন করেই ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতায় যেতে চায়। এটা একটা চিরাচরিত তাদের রাজনীতির একটা ধারা। এখন আমাদের কথা হচ্ছে যে যারা বলেছেন যে ভারতের গোয়েন্দা সংস্থা নাকি এখানে অনেক রয়েছে, তো আমরা যদি এই যে বলি যে এই যে বাংলাদেশের গুম হওয়ারা, অপহরণ হওয়ারা ভারতে পাওয়া যায়, এটা একটা তার সিমটম যে এদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার লোক রয়েছে এবং তাদের কনসার্নে এখান থেকে বর্ডার পাস করা হয়, ওখানে নিয়ে ফেলে দেওয়া হয়। যখন এই মুজিব বর্ষের অনুষ্ঠানে ভারতের যে সাম্প্রদায়িক অপশক্তির যে পৃষ্ঠপোষক বা দোসর যে
মোদি উগ্রপন্থী বিজেপি, যে ভারতের যে দলটা, যারা এই করোনার এই সংকটেও বলতেছে মুসলিমদের মাধ্যমে অনেক করোনা ছড়ায় বা মুসলিমরা ছড়ায়, সে কারণে তাদেরকে এরকম একটা মুসলিম বিদ্বেষী সেন্টিমেন্ট তারা ওখানে ক্রিয়েট দীর্ঘদিন ধরে করেছে। তো সেই সাম্প্রদায়িক অপশক্তি যখন ভারতে কিছুদিন আগে যখন মুসলিমদের সহ অন্যান্য ধর্মাবলম্বীদের উপর বিশেষ করে নির্যাতন চালালো, আমরা তার প্রতিবাদে যখন মোদির আগমন প্রতিহতের ঘোষণা দিয়েছিলাম, তখন অনেক জায়গা থেকে থ্রেট পেয়েছি, ইভেন ভারত থেকেও হোয়াটসঅ্যাপে থ্রেট পেয়েছি, সেগুলো এভিডেন্স আছে। আর আমাদের দেশ থেকে যে সরকারি দল বলেন, সরকারি দলের নেতাকর্মী বলেন, দালাল বলেন, সরকারের পেইড এজেন্ট বলেন, হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, গোয়েন্দা সংস্থা বাহিনী বলেন, তাদের কাছ থেকে তো থ্রেট পেয়ে থাকি, এটা তো আর নতুন কোনো কথা নয়। তো আমাদের কথাটা এটা যে আজকে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে। আজকে করোনার এই পরিস্থিতির মধ্যেও ভারত কি করতেছে আমাদেরকে, সে এখনো সীমান্তে গুলি চালাচ্ছে, আমার দেশের মানুষ মারতেছে, সীমান্ত দিয়ে পাগল বাংলাদেশে পাঠাচ্ছে। এইটা কি ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আর রাখির বন্ধন? যারা বলছেন যে রাখির বন্ধন, তারা কতটুকু দালাল এবং কতটুকু দেশদ্রোহী হলে তারা এই কথা বলতে পারেন? আমি জানি আমার এই কথাগুলোর কারণে আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে পারে, গ্রেপ্তার হতে পারে। এটা তো অনেক আগেই অসংখ্যবারই এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করে এই পর্যন্ত এসেছি। সুতরাং এই মামলা দেবে, গ্রেপ্তার করবে, আই ডোন্ট কেয়ার। তারা যা পারে তারা করুক, কারণ তারা তো এদেশের প্রতিবাদী মানুষের কণ্ঠকে দমানোর জন্য, এদেশের প্রতিবাদী মানুষকে থামানোর জন্য সবসময় এটাই করেছে, এই নীতি অবলম্বন করেছে। গুম খুন হামলা মামলা, গুম খুন হামলা মামলা, 4 নীতি অবলম্বন করেছে এদেশের প্রতিবাদী মানুষকে দমাতে। সরকারের বিরুদ্ধে যারা সমালোচনা করে তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে এই 4 থিওরি তারা অ্যাপ্লাই করেছে, এটা বলে 4 মূল নীতি। তো সেখানে আমরা তো অসংখ্যবার হামলার শিকার হয়েছি, আল্লাহ এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে।